আচ্ছা, আমরা ইরান যুদ্ধের উপরে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক যে প্রভাব, একটা ধাক্কা, সেটার উপরে কিন্তু আমরা একটা ভিডিও করেছিলাম, ক্লাস নিয়েছিলাম। আমি ও রিপোর্টের আজকে সেকেন্ড ভিডিওটা আজকে আমি করতেছি। আগের ভিডিওতে যেভাবে আপনারা দেখেছেন, যেভাবে অ্যানালাইসিস করেছি, একদম আমাদের প্রিলিমিনারি এবং রিটার্ন প্রস্তুতি যেভাবে নিতে পারি, এই নিউজ পেপার অ্যানালাইসিসের মাধ্যমে আমার কোর্সে যেভাবে আমি শেখাবো সেভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করব। একটু দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, অলদো মানে যদিও, এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। কনজাংশন সচরাচর 3 প্রকার, খেয়াল রাখবেন: কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন চিনলে আপনি ক্লজ চিনতে পারবেন। সাবঅর্ডিনেটিং কনজাংশনের আগে যেটা থাকবে, এই যে ক্লজটাকে বলবেন আপনি সাবঅর্ডিনেট ক্লজ নাম অনুসারে। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা? অ্যান্ড, বাট, অর, এগুলো কিন্তু আবার সবসময় কোঅর্ডিনেট ক্লজ, তার মানে মেন ক্লজকে যুক্ত করে, মাথা রাখবেন। আচ্ছা, এটা একটা জানছেন। আবার বাক্যের শুরুতে যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে, সাবঅর্ডিনেট ক্লজ প্রথমটার পরে কিন্তু কমা হবে, এটা মনে রাখবেন। আবার সাবঅর্ডিনেটিং কনজাংশন যদি এখানে থাকতো, কমাটা হতো না, তখন সাবঅর্ডিনেট ক্লজটা পরে চলে যেত, মেইন ক্লজটা আগে চলে আসবে। এখন সাবঅর্ডিনেটিং কনজাংশন আগে বিদায়, সাবঅর্ডিনেট ক্লজটা প্রথমে। তাহলে দ্য ফাইটিং এখানে কিন্তু এটা জেরান সাবজেক্ট বিদায়, কারণ ইস্টা হচ্ছে এখানে ফাইনিট বরফ। তাহলে বার প্লাস আইনজি যখন সাবজেক্টে থাকে তখন এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা জেরান্ট, এটা নাউনের কাজ করেছে। যে যুদ্ধটা ইজ রাফলি, খুব একদম তীব্র থেকে তীব্রতর, স্কাই রকেটিং, মানে হচ্ছে যে সমগ্র জায়গা ছড়িয়ে পড়তেছে 4000 কিলোমিটার ফ্রম বাংলাদেশ। যদিও যুদ্ধটা বাংলাদেশ থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে। রাইটার কি বলতেছে দেখেন, ইকোনমিস্ট সিট, অর্থনীতিবিদরা বলে দ্য ইমফ্যাক্ট কুড বি সাবস্ট্যান্সিয়াল, কিন্তু এই ইমফ্যাক্টটা উল্লেখযোগ্য ফর এ ন্যাশন, একটা জাতির জন্য হেভিলি, যারা তীব্রভাবে, খুব বেশি হেভিলি, মানে এখানে আমরা বুঝি ভারী কোনো কিছুকে হেভি বলা হয়, হেভি থেকে হেভিলি, হেভি হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ থেকে এটা অ্যাডভার্ব হয়েছে। তবে এখানে খুব তীব্রভাবে বেশি, রিলায়েন্ট অন, রিলায়েন্স থেকে রিলায়েন্ট হয়েছে। এই যে রিলায়েন্স, খেয়াল করেন প্রত্যেকটা শব্দ আমি এভাবে বিশ্লেষণ করবো আমার কোর্সে। রিলায়েন্স মানে নির্ভরশীলতা, আর রিলায়েন্টের পরে সর্বদা অন হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের অনুসারে, যেমন ডিপেন্ড অন, এ ডিপেন্ড অন এর সিনোনিম, যেটা নির্ভরশীলতা। যারা ইম্পোর্টেড ফুয়েল, ইম্পোর্ট থেকে ইম্পোর্টেড, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্রম নন ফাইনাইট ভার্ব হিসাবে, যে জ্বালানি যারা আমদানি করে, অ্যান্ড রেমিটেন্স, যারা রেমিটেন্সের উপর নির্ভরশীল, ফ্রম ওয়ার্কার্স, শ্রমিকদের থেকে, ইন দ্য মিডল ইস্ট, তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত। ইয়েস, বাংলাদেশ হচ্ছে একদম জ্বালানির আমদানির উপর নির্ভরশীল। বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের একদম শুরু থেকে ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে এবং মিল ফ্যাক্টরি পর্যন্ত প্রত্যেকটা কিছু মিডল ইস্টের জ্বালানির উপর ডিপেন্ড করে। প্রায় 60 থেকে 70% ওখান থেকে আসে। এবং আর আমাদের দেশের রিজার্ভ, যেটা ফরেক্স বলি, যেটা ফরেন এক্সচেঞ্জ, যেটা রিজার্ভ, সেই রিজার্ভের একটা সবচেয়ে বড় একটা রিজার্ভ আসা হচ্ছে মধ্যপ্রাচ্যের শ্রমিক পাঠানো রেমিটেন্স থেকে। তাহলে ওখানে এখন রেমিটেন্সের উপর একটা বড় ধরনের একটা প্রভাব হয়েছে। তাহলে 4000 কিলোমিটার দূর হলেও কিন্তু আমাদের উপর বড় ধরনের প্রভাব, কারণ মধ্যপ্রাচ্যের আমরা রেমিটেন্সের উপর ডিপেন্ড করি এবং তাদের জ্বালানির উপর ডিপেন্ড করি, এই জন্য আমাদের উপর প্রভাব। এই পরস্পর কথাগুলো কিন্তু একটার সাথে আরেকটা বিপরীত, যদিও দূরে কিন্তু ক্ষতিকর প্রভাব না থাকার কথা, কিন্তু আছে কেন সেটা বলেছে। পারস্পরিক বিপরীত হলে সাহিত্যের ভাষায় এটাকে বলা হয় অ্যান্টিথিসিস, এটাকে বলবেন অ্যান্টিথিসিস, পারস্পরিক বিপরীত ধারণা। আচ্ছা, এবং এটা একটা মেইন ক্লজ পেয়েছেন, এটা হচ্ছে একটা, আবার আর একটা মেইন ক্লজ, সরি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর ইকোনমিক্সে এটা হচ্ছে একটা মেইন ক্লজ। এবং এই যে এখানে সের পরে কিন্তু অনেক সময় কিন্তু একটা দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন উজ্জ্ব থাকে, এখানে আরেকটা ক্লজ কুড, এটা একটা ফাইনিট বরফ, যতটা ফাইনিট বরফ ততটা ক্লজ। এখানে 3টা ক্লজ, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার ক্লজ, এখানে লক্ষ্য করেন, এটা 3 নাম্বার ক্লজ, এটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু ইকোনমিক্সে এটা হচ্ছে যে মেইন ক্লজ। এবং এখানে একটা দ্যাট উজ্জ্ব আছে, অনেক সময় দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশনটা উজ্জ্ব থাকে, আমি ফার্স্ট ভিডিওতে বলেছিলাম। সের পরে যে দ্যাট হবে সেটা অনেক সময় সাবঅর্ডিনেটিং কনজাংশন উজ্জ্ব থাকে না, তখন এখানে দ্যাট আছে মনে করবেন।
আবার দ্য ইনফ্যাক্ট কুড বি, এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে বিধি, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দুইটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা মেইন ক্লজ। একটা মেইন ক্লজ থাকলে একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকলে সেটাকে বলতে পারেন এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে প্রথম অংশটা এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপরটা দেখেন, আমি একটু কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, তখন আপনারা আরও ক্লিয়ারলি বুঝবেন। অ্যাকর্ডিং টু ইকোনমিস্ট প্রেপোজিশনাল ফ্রেজ, অর্থনীতিবিদদের অনুসারে। তাহলে বাক্যের শুরুতে দেখেন বাক্যটা কীভাবে শুরু করেছে। এখন আমি সাবজেক্ট পাইনি, কিন্তু বাক্যের শুরুতে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো প্রেপোজিশনাল ফ্রেজও হতে পারে। অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে। দ্য ক্রাইসিস, এই সংকটটা। ডিউ টু, কারণে। ডিউ টু মানে কারণে, যেটা বিকজ অফ কারণে। উইন টু, আমরা উইন টুও বলতে পারি। এই যে উইন টু মানে হচ্ছে দ্য কারণে, এগুলো হচ্ছে দ্য কানেক্টরস। দ্য ওয়ার রিস্ক, যে এই যুদ্ধের ক্ষতিকর প্রভাব এর কারণে যে সংকট। সেটিং আপ অফ, সেট আপ মানে শুরু করা, অফ এ চেইন রিয়াকশন। আমরা আগে দেখেছি সাপ্লাই চেইন দেখেছি, মানে ক্রয় বিক্রয়কে আমি সাপ্লাই চেইন বলেছি, কিন্তু এখানে চেইন রিয়াকশন মানে কি? চেইন মানে কি? যেটা একটা মানে ক্রয় বিক্রয় যেমন একটা মাধ্যম আদান প্রদান, ঠিক এখানে রিয়াকশনটা হচ্ছে যে এটা একটা প্রবাহকে ইন্ডিকেট করেছে। চেইন যেটা একটা ফ্লোকে ইন্ডিকেট করেছে, মানে প্রভাবটা হচ্ছে এমনভাবে হয়েছে যেটা সমগ্র জায়গায় কিন্তু এটা ছড়িয়ে পড়েছে এই অংশটা। হ্যাঁ, তাহলে এখানে যে একটা যে এই ওয়ার রিস্ক, এটা রিস্কটা হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব অফ। তাহলে এদের দ্য ক্রাইসিস ডিউ টু, এটা হচ্ছে এতটুকু সাবজেক্ট। আপনি ফাইনাইট ভার্বের আগে যতটুকু পান ততটুকুই কিন্তু সাবজেক্ট, মনে রাখবেন। এবং সেটি এখানে পাশাপাশি দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটা নন ফাইনাইট ভার্ব, এবং এই জন্য ভার্ব প্লাস আইএনজি হয়েছে। এরপর ওটা দেখেন, রাইজিং এনার্জি প্রাইসেস। রাইজিং মানে ইনক্রিজিং, যে এনার্জির মূল্য বৃদ্ধি পাওয়া। ডিসরাপ্টেড ট্রেড ফ্লোস, যে বাণিজ্যের যে একটা প্রবাহ আছে, আদান প্রদান আছে, সেটাকে একদম যেটা চুরমার করে দেওয়া, যেটা উল্টাপাল্টা করে দেওয়া, এটা মানে ডিসরাপ্টেড, সমস্যায় ফেলে দেওয়া। এরপরে কি দেখেন, উইকেন্ড এক্সপোর্ট কম্পিটিটিভনেস, যে রপ্তানির যে একটা প্রতিযোগিতা আছে। যেমন আমরা জানি কম্পিট শব্দটা কীভাবে দেখেন, কম্পিট মানে কি? প্রতিযোগিতা করা, ভার্ব। আমি যদি আবার বলি কম্পিটিশন, এটা হচ্ছে একটা কম্পিটিশন, এটা নাউন। আবার যদি দেখায় আমি কম্পিটিটিভ, কম্পিটিটিভ এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আবার কম্পিটিটিভ অ্যাডজেক্টিভের পরে যখন ন্যায় যুক্ত করবে সাফিক্স হিসেবে, তখন আবার এটা নাউনে হয়েছে, কম্পিটিশনের মতো হয়েছে। আচ্ছা, তাহলে কম্পিট ভার্ব প্রতিযোগিতাটা, কম্পিটিশন প্রতিযোগিতা নাউন, কম্পিটিটিভ অ্যাডজেক্টিভ, কম্পিটিটিভলি অ্যাডভার্ব, কম্পিটিটিভনেস আবার সেটা নাউন হতে পারে, কম্পিটিশনকে ইন্ডিকেট করেছে। তাহলে দেখেন, আমি যদি শব্দের ফরমেশনটা একটা শব্দ কয়ভাবে গঠন করা যদি জানি, একটা শব্দ জানা মানে আমি চারটা শব্দ জানা, সেটা নাউনও জানা, অ্যাডজেক্টিভও জানা, ভার্বও জানা, অ্যাডভার্বও জানা। আচ্ছা, যে রপ্তানির যে একটা প্রতিযোগিতা আছে সেটাকে দুর্বল করে ফেলা, উইক থেকে উইকেন, ভার্ব ইডি যুক্ত করে ফার্স্ট পার্টিসিপল হয়েছে। অ্যান্ড টার্ময়েল ইন দ্য মাইগ্রেন্ট লেবার। টার্ময়েল শব্দের অর্থ হচ্ছে যেটা অস্থিরতা, উচ্ছৃঙ্খলতা, অশান্তি। যে আমরা যে রেমিটেন্সের উপর ডিপেন্ড করি, সেটা এখন রেমিটেন্স বাংলাদেশের মধ্যে আসা কিন্তু অনেক কমিয়ে দিয়েছে, যেটা একটা আমাদের জন্য একটা অশান্তি, উদ্বিগ্নতা, অ্যাংজাইটি, অশান্তি। এটাকে বলা হচ্ছে যে টার্ময়েল ইন দ্য মাইগ্রেন্ট লেবার মার্কেট, যে লেবার মার্কেট শ্রমিকের যে বাজারে, প্রবাসী শ্রমিকদের বাজারে যে একটা অস্থিরতা। রেমিটেন্স ইনফ্লোস, রেমিটেন্স ইনফ্লোস। এবং হায়ার ইনফ্লেশন কম্পারেটিভ ফ্রম, হাই থেকে হায়ার, অতিরিক্ত পরিমাণ মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি মানে যেটা ডলারের বিপরীতে টাকার মান কিন্তু অবমূল্যায়ন, যেটাকে ডিপ্রিসিয়েশন বলি, ডিপ্রিসিয়েশন। অ্যান্ড রিনিউড প্রেশার। নিউ মানে হচ্ছে যে দেখেন রিনিউ, আমরা শব্দটা যদি বিশ্লেষণ করি, নিউ নতুন অ্যাডজেক্টিভ। যখন রিনিউ বলবেন তখন এটা প্রিফিক্সটা যুক্ত করলে ভার্ব হয়ে যাবে, যেটা নতুন, নবায়ন করা। ইডি ফার্স্ট পার্টিসিপল ফ্রম মানে আমাদের পুনর্জাগরণ, যে একটা ছাপ অন ফরেন এক্সচেঞ্জের উপরে। অ্যান্ড রিজার্ভসের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের উপরে, যেটা একসাথে এটাকে সংক্ষেপে বলা হয় ফরেক্স বলা হয়। এমিড মধ্য দিয়ে, যেটা এটা একটা প্রেপোজিশন। অ্যান্ড কনস্ট্রেইন মানে কি? সীমাবদ্ধ। অ্যান্ড ফিসকাল স্পেস, যে রাজস্বর
ফিসকাল মানে রাজস্ব সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তার মানে এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি, এই যে ফুল এটা হচ্ছে যে একটা নাউন ফ্রেজ একদম, কারণ এখানে কোনো ফাইনাইট ভার্ব আমি পাই নাই। তাহলে এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে, একদম ফুল। এটা একটা সেন্টেন্স কীভাবে গঠন হয়েছে দেখেন, ফুল একটা মাত্র ক্লজ, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব রিস্ক। তাহলে এটা বিশাল একটা সেন্টেন্স, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। খেয়াল করেন, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এখন আরেকটা বিষয়, এই যে রাইজিং থেকে আমি একটু মুছে দেখাচ্ছি, খেয়াল করেন, আমি একটু মুছে ক্লিয়ার করে দেখাচ্ছি। এখানে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শিখব। এই যে এটা একটা ক্লনের পরে ওই যে চেইন রিয়াকশন বলেছে না, এই চেইন রিয়াকশনের প্রভাবগুলো দেখেন, একদম শুরু থেকে অনেকগুলো প্রভাবের কথা আমি আপনাদেরকে বলেছি। অর্থাৎ চেইন রিয়াকশন মানে যেটা হচ্ছে যে প্রভাব, মানে একটা দীর্ঘায়িত করেছে চেইন রিয়াকশন মানে এই যে এনার্জি ক্রাইসিস, মধ্যপ্রাচ্যের যে ক্রাইসিসটা, এই যে ক্লনের মাধ্যমে, এই ক্লোনটার মাধ্যমে। তাহলে কি বুঝিয়েছে, কোনো একটা জিনিসকে যদি ব্যাখ্যা করি ক্লোন দিয়ে বা হাইপেন দিয়ে আমি সেটা ব্যাখ্যাগুলো দিতে পারি। এটা একটা জিনিস শিখলেন। এবং ফুলটা এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা ফ্রেজের মাধ্যমে, এটা একটা নাউন ফ্রেজ বলতে হবে, নাম্বার 1। এখানে আরেকটা বিষয় দেখেন, আমরা কি শিখেছি, যেমন রাইজিং পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, ডিসরাপ্টেড ট্রেড ফ্লোস এটা পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, উইকেন্ড ফার্স্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। যেমন এটা একটা ফ্রেজ, নাউন প্রত্যেকটা, যেমন এটা একটা নাউন ফ্রেজ, 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 এবং এটা একটা নাউন ফ্রেজ, এবং এটাও একটা নাউন ফ্রেজ। এই যে এটাকে বলা হয় বাক্যের সমান্তরাল, প্যারালাল স্ট্রাকচার, প্যারালাল স্ট্রাকচার। তাহলে আমরা কি শিখেছি, প্যারালাল স্ট্রাকচার। প্যারালাল স্ট্রাকচার মানে কি, অর্থাৎ বাক্যটা যখন কোনো ওয়ার্ডের মাধ্যমে কমা দিয়ে লিখবেন, সবগুলো সেম পার্টস অফ স্পিচ। ফ্রেজ দিয়ে লিখলে সব সেম ফ্রেজ, ক্লজ দিয়ে লিখলে সব সেম ক্লজ। এটাকে বলা হয় বাক্যের সমান্তরাল বা প্যারালাল স্ট্রাকচার। আমি এতটুকুর মধ্যে শেষ করব। আপনারা মানে রিপোর্টটা পূর্ণাঙ্গ দেখে নিতে পারেন, পড়ে নিতে পারেন বাকিটা। তবে আমি একটা রিকোয়েস্ট করতেছি, হয়তো ঈদের আগে আমি আর 2-1টা ক্লাস নেব, ঈদের ছুটিতে যাব, আপলোড দেবো এগুলো। আপনারা আমার ক্লাসটা দেখতে পারেন এবং ভালো লাগলে আপনারা আমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আশা করি ভালো কিছু হবে। এবং আমার কোর্সটা হচ্ছে আমি 2 ভাগে বিভক্ত করেছি, একটা হচ্ছে বেসিক পার্ট আর একটা হচ্ছে যে নিউজ পেপার অ্যানালাইসিস। কারণ আপনি এখানে বিশ্লেষণ করতে গিয়ে দেখেছেন অনেকগুলো গ্রামেটিক্যাল বিষয় এনেছি। এখন কোনো শিক্ষার্থী যারা একদম উইক, তারা এগুলো না জেনে কিন্তু অ্যানালাইসিসগুলো বুঝবে না। এই জন্য আমি বেসিক গ্রামারের মধ্যে যেগুলো একদম বিসিএসএ প্রিলিমিনারি রিটেন ব্যাংকের যত ধরনের পরীক্ষা যত ধরনের ইনক্লুডেড গ্রামার আছে সবগুলো বেসিক গ্রামারের মধ্যে একটা পার্টে শেষ করব। আর সেকেন্ড পার্টের মধ্যে আমি প্রায় নিউজ পেপার অ্যানালাইসিসের উপর 12 থেকে 15টা ক্লাস নেব, মডেল টেস্ট দ্বারা 12টা কলাম, 12টা এডিটোরিয়াল, 12টা রিপোর্টের উপরে, এরকম গুরুত্বপূর্ণ বাছাইকৃত। এগুলোর মাধ্যমে একসাথে এমনভাবে দেখাবো যেভাবে কীভাবে আপনি ফোকাস রাইটিং নিজেকে ফোকাস করতে পারেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে শিখতে পারেন এবং নিজ থেকে বানিয়ে কোনো কিছু কীভাবে লিখতে পারেন। এবং আরও দেখাবো এখান থেকে আমি আপনার বিসিএস এবং ব্যাংকের যেমন 2 জায়গায় ট্রান্সলেশন আছে, প্রিসাইজ রাইটিং আছে, সামারি রাইটিং আছে, কোয়েশ্চেন অ্যান্সার আছে, যে রিলেটেড রাইটিং পার্টগুলো আমি আলোচনা করার চেষ্টা করব যাতে একসাথে বিসিএস এবং ব্যাংকের প্রস্তুতি হয়। এবং আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিসিএস থেকে শুরু করে ব্যাংকের প্রায় 70 থেকে 60% হচ্ছে যে রিটার্নের মার্কস হচ্ছে দেখি ইংলিশের। তা আমি সবাইকে বলবো, একদম যদি নতুনদের সাথে যদি ক্লাস শুরু করতে চান ঈদের পর থেকে ভর্তি হয়ে যান খুব দ্রুত। আবার যদি আমার এখানে যে ভিডিওতে যে নাম্বার দেখাচ্ছে যদি প্রয়োজন মনে করেন আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এখন অনেকেই ভর্তি হয়ে গেছে অলরেডি, আর যারা ইচ্ছুক তারা ভর্তি হয়ে যেতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।